প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আবার তোমাদের সামনে হাজির হচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, এনএসএমই রেসিডেন্সিয়াল স্কুল। আজ তোমাদের এসএসসি প্রিপারেটরি প্যাকেজ প্রোগ্রাম 2020-এ তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের যেহেতু এসএসসি ফাইনাল পরীক্ষার্থী, তাই তোমাদের একটা অধ্যায়ের পুরো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনার শুরুতে প্রথমে আসি যে শব্দ ও তরঙ্গ। তরঙ্গ হচ্ছে কি, আমরা জানি যে পর্যাবৃত্ত জড় অন্তরণের মাধ্যমে কি হয়, তরঙ্গের শক্তিগুলোকে স্থানান্তরিত করা হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করা হয় না, তাকে বলা হয় কি তরঙ্গ। আর শব্দ হচ্ছে, আমরা জানি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, যা মূলত আমাদের বায়ুর মাধ্যমে কি তরঙ্গের মাধ্যমে আমাদের কানে পৌঁছায়, এই জন্য আমরা কি শুনতে পারি। তাহলে আমরা এখন আসি, প্রথম হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত জড় আন্দোলনের মাধ্যমে দিয়ে কি হয়, মাধ্যমের শক্তিগুলোকে সঞ্চালিত করা হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোকে সঞ্চালিত করা হয় না, তাকে বলা তরঙ্গ। তাহলে তরঙ্গ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো সাথে সমকোণে সঞ্চালিত হয়। মাধ্যমের কণাগুলো যখন কি সমকোণে বা লম্বভাবে সঞ্চালিত হয়, তখন যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে কি করে, সমান্তরালভাবে তরঙ্গের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে বলা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে পুকুরের পানির ঢেউ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তারপরে হচ্ছে আমাদের একটা রসিক এক প্রান্ত ধরে যদি আমরা কি করি, যে তরঙ্গ সৃষ্টি করি, তাহলে আমরা দেখবো এটা অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমরা যখন কথা বলি, সেই কথাগুলো কি বায়ুর মাধ্যমে সমান্তরালভাবে কি করে এগিয়ে চলে সামনের দিকে, ফলে আমরা শুনতে পাই, এটা হচ্ছে মূলত অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এখন আমরা আসি, তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি আছে অর্থাৎ কতগুলো সংখ্যা আছে, যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তো হচ্ছে পূর্ণ স্পন্দন। তাহলে তরঙ্গস্থিত কোনো কণার এটি কি করে, এক বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে কম্পন সম্পন্ন হয়, তাকে বলা হয় পূর্ণ স্পন্দন পর্যায়কাল। তাহলে তরঙ্গিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সময় করতে যে সময় লাগে, তাকে বলা পর্যায়কাল। কম্পাঙ্ক, তাহলে তরঙ্গিত কোনো কণার বা স্পন্দিত কোনো কণার একটি কম্পন সম্পন্ন করতে বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, যতগুলো, তাকে বলা হয় কম্পাঙ্ক। আর বিস্তার হচ্ছে তরঙ্গস্থিত কোনো কণার তার যে কোনো নির্দিষ্ট দিকে সর্বাধিক যে স্মরণ ঘটে, তাকে বলা হয় কি তার বিস্তার। দশা হচ্ছে তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো অবস্থার তার যে কোনো দিকের বা সামগ্রিক অবস্থাকে বলা হয় তার কি দশা। আর তরঙ্গ হচ্ছে কোনো একটি কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ সর্বাধিক দূরত্ব অতিক্রম করে, তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, আর এই তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। আর তরঙ্গ বেগ, তার মানে কোনো একটি নির্দিষ্ট দিকে কোনো একটি কণা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় কি তার বেগ। বা আমরা বলতে পারি তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলে কি তার তরঙ্গের বেগ। এখন আমরা তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, যাকে সাধারণত ভি সমান এফ ল্যামডা সূত্র দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, আর এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটা, এটাকে সাধারণত তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক বলা হয়। এবার আমরা আসি শব্দ তরঙ্গ বৈশিষ্ট্য। তাহলে আমরা জানি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, আর এই শক্তি মূলত আমাদের বায়ু মাধ্যমে সঞ্চালিত হয়, যার কারণে এটাকে বলা হয় কি আমাদের শব্দ তরঙ্গ। তাহলে তরঙ্গ আকারে যখন আমাদের কানে পৌঁছায় তবেই কিন্তু আমরা শুনতে পাই। তাহলে তরঙ্গ হচ্ছে এক ধরনের শক্তি, আর তরঙ্গ সাধারণত এই তরঙ্গগুলোকে বা শব্দকে কাজে লাগিয়ে মূলত আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের আল্ট্রাসনিক অর্থাৎ শব্দ উত্তর কম্পাঙ্ক এবং শব্দ উত্তর কম্পাঙ্ক কি তৈরি করতে পারি, যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এবার আমরা আসবো প্রতিধ্বনি। প্রতিধ্বনি হচ্ছে যখন কোনো শব্দের মূল উৎস থেকে কোনো প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে আবার একই ধরনের শব্দের কি থাকে কোনো পরিবর্তন না ঘটে আমরা শুনতে পাই, তখন তাকে বলা হয় প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, কোনো কূপের গভীরতা নির্ণয় করতে পারি। তাহলে কূপের গভীরতা নির্ণয়ের সূত্র
হচ্ছে 2s সমান ইকুয়াল ভি গুণন টি। তার মানে এখানে এইচ হচ্ছে কি দূরত্ব বা উচ্চতা। তাহলে আমরা জানি কুয়ের একটা গভীরতা থাকে, তাহলে যেখান থেকে শব্দ উৎপন্ন হয় সেই পৃষ্ঠ থেকে পানির উপরের পৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা সেটাকে আমরা এইচ ধরি। তাহলে প্রতিফলক উৎস থেকে শব্দটি বাধাপ্রাপ্ত হয়, আবার যদি শব্দের উৎসে অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হয়েছিল সেখানে ফিরে আসতে আবার দূরত্ব অতিক্রম করতে হয় এইচ, যার কারণে আমাদের এখানে হবে কি 2h। আর এখানে হচ্ছে কি সেই শব্দের বেগ যদি আমরা ভি ধরি আর সেই শব্দ বাধাপ্রাপ্ত হয় আবার ফিরে আসতে যদি আমাদের যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে কি টি। তাহলে এখন আমরা আসবো শ্রাব্যতার সীমা। তাহলে শ্রাব্যতার সীমা হচ্ছে আমরা যে শব্দগুলো শুনতে পাই, তাহলে সকল ধরনের কম্পাঙ্কের শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। তাহলে সাধারণত 20 থেকে 20,000 হার্টসের মধ্যে যে কম্পাঙ্কগুলো থাকে সেই সব কম্পাঙ্কগুলোর কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে 20 থেকে 20,000 হার্টসের মধ্যে কম্পাঙ্কের কথাগুলোকে সাধারণত বলে কি শ্রাব্যতার সীমা। তাহলে শ্রাব্যতার সীমার মধ্যে তাহলে সাধারণত 1 থেকে 20-এর মধ্যে যে কম্পাঙ্ক থাকে তাকে বলা হয় শব্দের তর, তাকে বলা হয় ইনফ্রাসাইড। আবার হচ্ছে 20,000 হার্টসের উপরের দিকে যে কম্পাঙ্কগুলো থাকে তাকে বলা হয় কি আল্ট্রা সাউন্ড বা আল্ট্রাসনিক, যাকে বলা হয় শব্দ উত্তর। সাধারণত এই শব্দ উত্তর কম্পাঙ্ক ব্যবহার করে সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে আল্ট্রাসোনিক সাউন্ড সাধারণত 1 থেকে 10 মেগা হার্টস পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখন আমরা আসবো যে এই অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে। তাহলে জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে তরঙ্গ, যার সংখ্যা আমি দিচ্ছি যে পর্যাবৃত্ত জড় আন্দোলনের মাধ্যম দিয়ে কি শক্তিগুলো সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো কি সঞ্চালিত হয় না, তাকে তরঙ্গ বলে। তাহলে তরঙ্গের দুটা প্রকার আমরা পাইছি, অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একে হয় পূর্ণ স্পন্দনের সংখ্যা আমরা পাইছি কম্পাঙ্ক, পর্যায়কাল, বিস্তার। তাহলে আমরা যদি আসি বিস্তারের সংখ্যা পাইছি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, শব্দ তরঙ্গ, দশা। তাহলে প্রতিধ্বনি, শ্রাব্যতার পাল্লা, শব্দের তীব্রতা ও প্রাবল্য। তাহলে শব্দের তীব্রতা প্রাবল্য হচ্ছে তরঙ্গস্থিত কোনো কর্নার তার উল্লম্ব দিকের সাথে যখন কি করে প্রত্যেক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ সঞ্চালিত হয় তাকে সাধারণত বলা হয় কি শব্দের তীব্রতা বা প্রাবল্য, যার একে বলছে কি ওয়ার্ড পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এখন আসবো অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে প্রথম তো আছে আমাদের তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত সমদশা সম্পূর্ণ নয় কেন। তাহলে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সমদশা সম্পূর্ণ নয় কেন ব্যাখ্যা করো। তাহলে তরঙ্গ শীর্ষ কাকে বলে? তাহলে আমরা জানি এটি তরঙ্গ যদি একটি তরঙ্গ আমরা সৃষ্টি করি তাহলে তরঙ্গ কি থাকে কতগুলো, এটি শীর্ষ প্রান্ত থাকে আর একটি পাদবিন্দু থাকে, তাকে বলা হয় কি তরঙ্গপাত। তাহলে এটি যদি আমরা একটা তরঙ্গ ধরি তাহলে তরঙ্গটি কি থাকে, তাহলে এই বিন্দুটা আমরা যদি এখানে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, আর এই নিম্ন একটি বিন্দু পাবো এটা হচ্ছে আমাদের তরঙ্গপাত। তাহলে এটা এ এবং বি যদি আমরা ধরি তাহলে এই প্রান্তটিকে বলা হবে কি তরঙ্গ শীর্ষ, আর এই বি বিন্দুটাকে আমরা বলতে পারি কি তরঙ্গপাত। তাহলে এখানে বলছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সমদশা সম্পন্ন নয় কেন। তাহলে সমদশা, তাহলে আমরা জানি দশা কাকে বলে, যখন তরঙ্গিত কোনো কণার যে কোনো অবস্থার সামগ্রিক রাশি প্রকাশক অর্থাৎ সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিটিকে সাধারণত দশা বলা হয়। তাহলে আমরা যদি ধরি এই তরঙ্গটা এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে আবার কি হচ্ছে এটি সমকোণ উৎপন্ন করছে, আবার কি তাহলে এই প্রান্তটা হচ্ছে কি আমাদের যদি রেখাটা ধরি তাহলে এটা যদি অক্ষরেখা ধরি তাহলে অক্ষরেখার উপরের অংশ, আবার যদি আমরা এই অংশটুকু ধরি তাহলে আমরা দেখবো অক্ষরেখার কি নিচের অংশ। তাহলে উপরের অংশ কি থাকে অংশটিকে বলা হবে তরঙ্গ শীর্ষ আর নিচের অংশটিকে বলা হবে কি তরঙ্গপাত। তাহলে যেহেতু তাদের অবস্থা কি নয় কখনোই কি নয় একই নয়, তাহলে উপরে হচ্ছে কি উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, তাহলে দুই দিকের অংশ কিন্তু দুইটা অবস্থা প্রকাশ করে, যার কারণে এটা কখনোই কি একই দশা বা সমদশা সম্পন্ন নয়। তাহলে আবার যদি আমরা আসি স্প্রিংয়ের তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করো, অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করো। তাহলে স্প্রিংয়ের তরঙ্গ, তাহলে আমরা জানি স্প্রিং কি থাকে কতগুলো পেঁচানো কি থাকে পাত দ্বারা পেঁচানো থাকে, তাহলে পাতগুলো পেঁচানো পাত কি থাকে একে অপরের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে আমরা যদি স্প্রিংটিকে টানি তাহলে কি হয় লম্বা হয়, আবার যদি চাপ দেই অর্থাৎ লম্বাটাকে আমরা বলতে পারি প্রসারণ, আবার যদি আমরা চাপ দিই তাহলে কি সংকুচিত হয়, তাকে বলা হয় কি তার দৈর্ঘ্য কমে যায়। কিন্তু আমরা যদি তাকে আবার টেনে ছেড়ে দেয় তাহলে তার পূর্বের অবস্থায় যায়, আবার যদি স্প্রিংটাকে চাপ দিয়ে অর্থাৎ সংকোচন করে আবার ছেড়ে দেয় তাহলে তার কি অবস্থার পরিবর্তন হয়। তাহলে অবস্থার পরিবর্তন হওয়ার কারণে মূলত কি হয়
এটাকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে দেখবো এটার মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে এই তরঙ্গটা সাধারণত টান দিলে দেখবি তার আকার লম্বা হয়ে যায়, তার মানে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। আবার যদি চাপ দেয় তাহলে সংকুচিত হয়, সেক্ষেত্রে তার কি সংকোচনটা সমান্তরালভাবে হয়, যার কারণে এই তরঙ্গটিকে আমরা বলতে পারি কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেননা অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা হচ্ছে কি যখন কোনো তরঙ্গ তার সমান্তরাল দিকের সাথে কি পরিবর্তিত হয় বা সমান্তরাল দিকের সাথে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আমরা শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। তার মানে আমরা জানি শব্দের বেগ সাধারণত কতগুলো বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, তার মধ্যে হচ্ছে তাপমাত্রা। শব্দের যদি কম্পাঙ্কের ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি শব্দের বেগ সাধারণত হ্রাস পায়। একইভাবে আমরা জানি তাহলে শব্দের যদি বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পায়, তার মানে বায়ুর আর্দ্রতা যত বৃদ্ধি পাবে তাহলে সে কী হবে, তাহলে বায়ুর ঘনত্ব তত বৃদ্ধি পাবে। আর ঘনত্ব যখন কোনো বস্তুর বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার কি বায়ুর শব্দের বেগের মান কিন্তু বৃদ্ধি পায়। আবার যদি কি দেখে কোনো বস্তুর ঘনত্ব কমে যায় সেক্ষেত্রে সেই বস্তুর মধ্য দিয়ে শব্দের কি বেগও হ্রাস পায়। যেমন আমরা দেখি যে পানিতে শব্দের বেগ সাধারণত 1450 মিটার পার সেকেন্ড। আবার অপর থেকে যদি আমরা দেখি লোহাতে শব্দের বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে শব্দের বেগ সাধারণত কি বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। তাহলে আর্দ্রতা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে, শব্দের বেগ বৃদ্ধি পাবে। আবার আর্দ্রতা যদি কমে সেক্ষেত্রে শব্দের বেগ কমে যাবে। তাহলে শব্দ এক প্রকার তরঙ্গ কারণে ব্যাখ্যা করব। তাহলে আমরা জানি শব্দ সাধারণত কী হয়, যখন উৎপন্ন হয় তখন কি আমাদের বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে সমান্তরালভাবে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে সমান্তরালভাবে যেহেতু অগ্রসর হয় যার কারণে আমরা বলতে পারি তাহলে কি মাধ্যমের যে বায়ুর মধ্য দিয়ে কি তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তাহলে তরঙ্গ আকারে সঞ্চালিত হয় আমাদের কাণ্ডে যখন পৌঁছায় তখনই আমরা শুনতে পারি। যেহেতু তরঙ্গ আকারে আমাদের কাণ্ডে পৌঁছায় যার কারণে বলতে পারি শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। রোগ নির্ণয় শব্দ উত্তর কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে রোগ নির্ণয় সাধারণত শব্দ উত্তর কম্পাঙ্ক, যাকে বলা হয় কি যেটা পায় আল্ট্রাসাউন্ড বা শব্দ উত্তর কম্পাঙ্ক। আর এটির মাধ্যমে তৈরি করা হয় সাধারণত চিকিৎসা বিজ্ঞানের আল্ট্রাসোনোগ্রাফি। আর আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে সাধারণত 1 থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত কম্পাঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। যার কারণে আমরা বলতে পারি যে রোগ নির্ণয় সাধারণত শব্দ উত্তর কম্পাঙ্ক বা আল্ট্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসনিক কম্পাঙ্ক ব্যবহার করা হয়। অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যায়কাল গতিসম্পন্ন ব্যাখ্যা করো। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যায়কাল গতিসম্পন্ন। তাহলে আমরা যদি ধরি তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, যখন কোনো তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে কী করে সমকোণে অগ্রসর হয় বা লম্বভাবে অগ্রসর হয় তখন তাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা যদি চিত্রের দিকে একটু লক্ষ্য করি তাহলে একটি তরঙ্গ এই বিন্দু থেকে উৎপন্ন হয় আবার এই বিন্দুতে আসছে, তার মানে একই অক্ষরেখায় কি একই অক্ষরেখা বরাবর আমরা দেখতে পাচ্ছি। আবার তখন কি হবে, এটাকে বলতে পারি কি শীর্ষ তরঙ্গ বা শীর্ষবিন্দু। আবার যখন কি নিচের দিক থেকে উপরের দিকে যাবে তাহলে আমরা দেখবো একই অক্ষরেখা বরাবর সে কী হচ্ছে আবার আসতেছে। তার মানে এই তরঙ্গটি একই দিক থেকে উৎস যেখান থেকে ছিল আবার কি হলো একটু পূর্ণ তরঙ্গ বা পূর্ণ কম্পাঙ্ক তৈরি করে কি হচ্ছে আবার একই বিন্দুতে বা একই রেখা বরাবর আসছে। তার মানে কি এক্ষেত্রে আমরা একটি বৃত্তকে লক্ষ্য করি, আমরা তাহলে একটি বৃত্তের ক্ষেত্রে যেতে হয় এখান থেকে যদি একটি বস্তু কি থাকে গতিশীল হয় বৃত্তাকার পথে আবার ঘুরে আসতে যদি এই বিন্দুতে আসে তাহলে আমরা তাকে বলি কি পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা পাইছি এটাকে বলা পর্যায়বৃত্ত গতি। তার মানে যখন কোনো বস্তু কোনো বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দু থেকে যা গতিশীল হয় আবার একই বিন্দুতে ফিরে আসে তখন তাকে বলা হয় কি একই বিন্দুকে বারবার অতিক্রম করে তখন তাকে বলা হয় কি পর্যায়বৃত্ত গতি। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই দিক থেকে যখন এটি কম্পাঙ্ক সম্পন্ন করে পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন করে তখন সাধারণত কী হয় সে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি পথ কী করে অতিক্রম করে, যার কারণে এটা কি একটা বৃত্তাকার বা পর্যায়বৃত্ত গতির মতো সম্পন্ন করে। জন্য আমরা বলতে পারি যে অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো সাধারণত পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হয়। তাহলে এখন আমরা আসি শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন। তাহলে আমরা জানি যে শীতকালে সাধারণত আবহাওয়া শুষ্ক থাকে, যার কারণে কি থাকে বায়ুর ঘনত্ব কমে যায়। আর বর্ষাকালে সাধারণত আবহাওয়া কি থাকে আর্দ্র থাকে, আর্দ্র থাকার কারণে সাধারণত বায়ু কি থাকে বায়ুর ঘনত্ব বেশি থাকে। আর বায়ুর ঘনত্ব বেশি থাকার কারণে আমরা জানি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্য দিয়ে শব্দ সাধারণত দ্রুত চলে, তার মানে শব্দের বেগ বেশি থাকে, যার কারণে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায়। এখন আসে শব্দের তীব্রতা 40 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়। তাহলে শব্দের তীব্রতা তাহলে আমরা জানি শব্দের তীব্রতা কাকে বলে। তাহলে কোনো তরঙ্গ স্থিত কোনো কণার
লম্ব সামনে লম্ব দিকে যদি কোনো বস্তু তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তাহলে কি হয় শক্তি অর্থাৎ শব্দ শক্তি সঞ্চালিত হয়, তখন তাকে বলা হয় শব্দের তীব্রতা। আবার বলতেছি তাহলে কোনো তরঙ্গিত কোনো কণার তার সামনে লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় শব্দের তীব্রতা। তাহলে এক্ষেত্রে শব্দের তীব্রতা 40 ওয়াট পার মিটার স্কয়ার বলতে আমরা বুঝি যে কোনো তরঙ্গস্থিত কোনো কণার তরঙ্গের সামনে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি 24 জুল শব্দ শক্তি সঞ্চালিত হয় তখন তাকে বলা হবে কি শব্দের তীব্রতা 40 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখন এটা শিক্ষার্থীরা এখন আমরা আসবো সৃজনশীল প্রশ্ন। তাহলে চিত্র দেখতে পাচ্ছ, তাহলে এটি চিত্র কি আছে, এটি প্রতিফলক হচ্ছে এম, তাহলে প্রতিফলকের সামনে একটি উৎস হচ্ছে এস, তার মানে এই প্রতিফলক থেকে এই উৎসের দূরত্ব হচ্ছে কত 17 মিটার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিটার, এই 2 মিটার মূলত হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা জানি তরঙ্গস্থিত কোনো কণা বা কোনো একটি তরঙ্গিত কণা যদি কি করে একক সময়ে 1 সেকেন্ডে এটি কি করে এটি যে দূরত্ব অতিক্রম করে সেই সময়ে অর্থাৎ তরঙ্গস্থিত কোনো কণা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে বা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে সাধারণত বলে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখানে কি 2 মিটার। তাহলে এখন উদ্দীপকে বলছে বাতাসের শব্দের বেগ হচ্ছে কত 347 মিটার পার সেকেন্ড, আর এস হচ্ছে শব্দের উৎস, এম হচ্ছে প্রতিফলক। তাহলে এখন আমাদের উক্ত শব্দের কম্পাঙ্ক কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা, যার মান হচ্ছে কত 2 মিটার। আর এখানে হচ্ছে আমাদের বাতাসের শব্দের বেগ, অর্থাৎ শব্দের বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা নিচে 3টে সূত্র আছে, এই 3টে সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে প্রথমত হচ্ছে কি ভি সমান এফ ল্যামডা, যেখানে ভি হচ্ছে বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এফ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক এফ এর মান নির্ণয় করতে হবে, ল্যামডার মান দেওয়া আছে, বেগের মানও দেওয়া আছে। তাহলে এখন আমরা আসি, তাহলে তাহলে আমরা যে এককগুলো আছে বা যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আগে লিখব, লেখার পর তারপর আমরা সূত্র ব্যবহার করে আমরা গাণিতিক কাজ সম্পূর্ণ করব। তাহলে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান, যেহেতু আমরা কি করব গাণিতিক সমাধান করব, গাণিতিক কাজ করব, তাহলে সেক্ষেত্রে আমরা সমাধান লিখতে পারি। প্রথম তো হচ্ছে এখানে আমাদের যদি কম্পাঙ্কের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তাহলে বেগ এবং কি করতে হবে ল্যামডার মান লিখতে হবে। তাহলে এখানে আমরা জানি শব্দের বেগ ভি, যার মান হচ্ছে কত আমাদের 347 মিটার পার হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, যাকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে কত 2 মিটার। তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি সমান হচ্ছে কি এফ ল্যামডা। তাহলে আমাদের যদি এফ এর মান নির্ণয় করতে হবে, তাহলে এফ এর সাথে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা লিখতে পারি এফ ল্যামডা সমান হচ্ছে কি ভি। তাহলে ল্যামডার সাথে এফটা যদি কি অবস্থা আছে গুণ অবস্থা আছে, তাহলে পরে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই হচ্ছে কি ডিভাইডেড হচ্ছে ল্যামডা। তাহলে এখন যদি আমরা মান বসাই, বেগের মান হচ্ছে 347 আর ল্যামডার মান হচ্ছে কত 2, তাহলে আমরা লিখতে পারি 17 তাহলে 173.5। আর আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টজ, তার মানে 173.5 হার্টজ। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তাহলে কম্পাঙ্কের মান, অর্থাৎ আমরা কি পেলাম এখন থেকে কম্পাঙ্কের মান পাইলাম। তাহলে এখন আমরা আসবো ঘ বিভাগের প্রশ্নে, অর্থাৎ আমাদের ঘ বিভাগে বলছে
তাহলে এস অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির পক্ষে প্রতিধ্বনি শোনা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তার মানে এস অবস্থান হচ্ছে কি? এস উৎস। তাহলে এস উৎস থেকে আমাদের প্রতিফলকে কোনো শব্দ বাধাপ্রাপ্ত হয়ে যদি আবার কি করে এই উৎস, অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তি থাকে তবে যদি শুনতে পারে, তাহলে আমরা দেখবো আসলে শুনতে পাবে কি না। তাহলে এখন আমরা জানি যে কোনো উৎস থেকে কোনো প্রতিফলক উৎস যদি প্রতিধ্বনি আমরা শুনতে চাই, কমপক্ষে তার দূরত্ব হতে হয় কত? 16.6 মিটার। কিন্তু এখানে 17 মিটার আছে। তারপরে আমরা দেখব যে কোনো শব্দ শোনার জন্য একটা ন্যূনতম সময় লাগে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে এই উৎস থেকে শব্দের বেগ যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে যদি কি থাকে আমরা শব্দের কম্পাঙ্কের মান আমরা কি পাই, অর্থাৎ সময়ের মান 0.1 সেকেন্ড পাই বা এর চাইতে কম পাই, তাহলে আমরা শুনতে পাবো না। আবার 0.1 সেকেন্ডের চেয়ে যদি আমরা বেশি পাই তাহলে কিন্তু শব্দটা শুনতে পাবো। অর্থাৎ এই অবস্থান থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কি করতে পারবে? তখন 0.1 সেকেন্ডের চেয়ে বেশি শব্দ উৎপন্ন হলে সে শুনতে পাবে অথবা পাবে না। তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে, তাহলে আমাদের শব্দ বেগের মান দেওয়া আছে, উৎস এবং প্রতিফলকের মান দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমত নির্ণয় করতে হবে আমাদের কি? তাহলে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। তাহলে সময় আমরা নির্ণয় করতে পারলে মূলত এই অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আসলে শুনতে পাবে কিনা শব্দ, সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথম আমরা আসি, তাহলে উদ্দীপক থেকে শব্দের বেগের মান দেওয়া আছে। শব্দের বেগ ভি সমান হচ্ছে কত? 347 মিটার পার সেকেন্ড। উৎস ও প্রতিফলকের দূরত্ব উৎস প্রতিফলকের দূরত্ব আমরা যদি এস ধরি হচ্ছে কত? 17 মিটার চিত্রে দেওয়া আছে। তাহলে আমাদের শব্দের বেগের মান, তাহলে শব্দের বেগের মান দেওয়া আছে 247, উৎস এবং প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত? 17 মিটার। তাহলে এখন আমরা যদি তাহলে কি বলছে? এই অবস্থান থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পক্ষে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। তাহলে আমরা ধরি যে প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে টি। প্রতিধ্বনি শোনার সময় টি হলে আমরা জানি যে আমরা বাম পাশে ডান পাশে সূত্র বসা দেওয়া আছে দুইটি সূত্র। তাহলে সূত্র দুটির মধ্যে আমরা নিচের দুটো সূত্রকে আমরা বলতে পারি দূরত্ব নির্ণয় সূত্র, অর্থাৎ এইচ হচ্ছে কি গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে, আর ডি সাধারণত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে বার করা হয়। তাহলে ডি ক্ষেত্রে আমরা কি করতে পারি? ডি এখানে দূরত্ব, আমরা ডি কে এসও লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2s = ভি গুণন টি, বা এসের পরিবর্তে আমরা এখানে ডিও দিতে পারি। তাহলে যদি আমাদের সময় বের করতে হবে, তাহলে আগের মতো আমরা কি করব? পক্ষান্তর করব, অর্থাৎ ভি গুণ টিকে বাম পাশে নিয়ে আসে 2d কে ডান পাশে নিয়ে যাব, সাইড চেঞ্জ। তাহলে একে হবে আমাদের টি এর মান বের করতে হবে। তাহলে টি কে পাশে যা থাকবে সবগুলোকে সমানের পরে গেলে গুণ অবস্থা থেকে ভাগ হয়ে যাবে। তাহলে 2d ডিভাইডেড বাই হচ্ছে ভি, তাহলে 2 গুণন ডি এর মান হচ্ছে আমাদের কত? 17। একেভাবে বেগের মান হচ্ছে 347। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 0.0973। সরি 0.098। তাহলে আমরা মান পাচ্ছি কত? ডি এর মান, সময়ের মান পাচ্ছি 0.0978। তাহলে কিন্তু আমরা জানি সহানুভূতির স্থায়িত্বকাল, অর্থাৎ কোনো শব্দ শোনার জন্য ন্যূনতম একটা সময় দরকার হচ্ছে কত? পরপর দুটো শব্দ শোনার জন্য ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড, যাকে বলা হয় সহানুভূতির স্থায়িত্বকাল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সময়ের মান কিন্তু কি তার চেয়ে অনেক কম, সাধারণত 0.1। আর এটার মধ্যে যদি আমরা তুলনা করি 0.1, তাহলে 0.978। তাহলে আমরা অবশ্যই দেখবো যে 0.1 এর চেয়ে 0.0978 অবশ্যই কম বা ছোট। আর যদি 0.978 এর সাথে আমাদের 0.1 বড়, যার কারণে আমরা বলতে পারি যে কি আমাদের সময়ের মান যদি অনেক কম, যার কারণে কি এই অবস্থানে
এস অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কখনো কি হবে, কোনো প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে যেহেতু 0.1 সেকেন্ডে সে 0.0978, অর্থাৎ আমাদের যে বেগের মান ছিল আর যে দূরত্ব ছিল সেই তুলনায় আমাদের সময়ের মান হবে কত, 0.09। তার মানে এটা খুবই কম, 0.1 সেকেন্ড এসছে, যার কারণে এই অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির পক্ষে প্রতিদিন শোনা সম্ভব নয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল আমাদের সৃজনশীল 1-এর ক্যালকুলেশন। এখন আমরা আসবো সৃজনশীল 2। তাহলে সৃজনশীল 2-এর ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে বলছে এর মাধ্যমে কি আছে, দুটো শব্দর কম্পাঙ্ক আছে, একটি হচ্ছে 350 হার্টজ আর একটি হচ্ছে 400 হার্টজ। তাহলে দুটি কম্পাঙ্ক, তাহলে আমরা তারপরে আমরা আসছি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.172 মিটার, আর বি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 420 মিটার পার সেকেন্ড। তাহলে এই মাধ্যমের দুটো কম্পাঙ্ক আমরা একটা ধরতে পারি, একটা F1 আর একটা হচ্ছে F2, আর তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমাদের এখানে কি আছে, এ মাধ্যমের ক্ষেত্রে কি বলছে, এ মাধ্যমের দুটি কম্পাঙ্ক, তার মানে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি ধরি তাহলে একটা ধরতে পারি। তাহলে দুটার ক্ষেত্রে আমরা পাবো তাহলে ল্যামডা এ আর ল্যামডা A1 আর ল্যামডা A2। তাহলে আচ্ছা আমরা দেখি তারপর প্রশ্ন কি বলছে, তাহলে এ মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। তাহলে এই মাধ্যমে শব্দের বেগ তাহলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এক্ষেত্রে আমাদের কম্পাঙ্কের মান দেওয়া আছে, তারপরে কি আছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তাহলে আমাদের শব্দের বেগের মান অর্থাৎ ভি এর মান নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে ঘয়ে আসি, একটি শব্দ তরঙ্গের জন্য মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে, তাহলে একটি শব্দ তরঙ্গের জন্য, তার মানে শব্দ তরঙ্গ যদি কি হয় থাকে, একই হয়, সেক্ষেত্রে আমাদের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে কি বি মাধ্যম। তাহলে দুইটা মাধ্যমের ক্ষেত্রে যদি কি বলছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের মান কত, 0.1 মিটার হয়। তাহলে বি মাধ্যমে তরঙ্গটির 80 বার কম্পনে, তার মানে কম্পন সংখ্যা যদি 80 বার হয়, সেক্ষেত্রে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তাহলে প্রথম তো আমরা কি আসছি, গয়ে আসি। তাহলে গয়ের ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখব। তাহলে সৃজনশীল 2, এ মাধ্যমে কম্পাঙ্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এ মাধ্যমে কম্পাঙ্ক দ্বয়, দুটো কম্পাঙ্ক আছে। তাহলে একটির মান দেওয়া আছে কত, 350 হার্টজ, এবং আরেকটির মান দেওয়া আছে F2, যেটার মান হচ্ছে 400 হার্টজ। আবার কি বলছে, আমাদের দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.172 মিটার। তাহলে আমরা যদি ধরি যে মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, এই মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা সূত্র জানি ভি সমান এফ ল্যামডা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, বেগের মান নির্ণয় করতে হবে। কিন্তু আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কাজ করতে হবে। তাহলে এই সূত্র থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো ল্যামডা সমান হচ্ছে কি ভি বাই এফ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম কম্পাঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এ ইকুয়াল, তাহলে আমরা লিখব ভি এ ডিভাইডেড বাই হচ্ছে কি এফ। আচ্ছা, তাহলে প্রথম কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা 1, তাহলে একে হবে। দ্বিতীয় কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা 2, তাহলে এটা হচ্ছে F1। একে হবে যদি আমাদের এখানে আমাদের এই মাধ্যমের তরঙ্গের বেগ আমাদের জানা নেই, তাহলে বেগ উভয় ক্ষেত্রে একই থাকবে, এটা ক্ষেত্রে হচ্ছে কম্পাঙ্ক F2। তাহলে এখন প্রশ্ন মতে আমরা যদি আসি, যেহেতু বলছে
উভয় কম্পাঙ্কের ক্ষেত্রে কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের মান দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখতে পারি λ1 মাইনাস λ2, যাতে পার্থক্যের মান দেওয়া আছে কত আমাদের 0.172, তাহলে 0.172। তাহলে এখন যদি আমরা আসি তাহলে আমরা জানি ল্যামডা সমান লেখা যায় কি v/f। তাহলে λ1 এর ক্ষেত্রে আমরা যে মানগুলো আছে পাইছি সেগুলো আমরা বসাই। তাহলে va ডিভাইডেড বাই হচ্ছে f1 মাইনাস va ডিভাইডেড বাই হচ্ছে কি f2 ইকুয়াল 0.172। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই ভগ্নাংশের উপরের অংশ কি আছে ঠিক আছে, অর্থাৎ লব ঠিক আছে। তাহলে লব যদি একে হয় সেক্ষেত্রে আমরা যদি va কমন নেই তাহলে আমরা লিখতে পারি 1/f1 মাইনাস হচ্ছে 1/f2 ইকুয়াল হচ্ছে 0.172। তাহলে একইভাবে আমরা লিখতে পারি তাহলে va, তাহলে আমরা জানি f1 এর মান হচ্ছে 350 আর একইভাবে f2 এর মান হচ্ছে কত 400। তাহলে এখন যদি আমরা কি করি লসাগু করি তাহলে আমরা পাবো যে লসাগুর ক্ষেত্রে সাধারণত উভয় হর কি হয় এখানে যদি ভিন্ন তাহলে আমরা কি করতে পারি গুণ করে দিতে পারি। তাহলে একইভাবে তাহলে আমরা জানি এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এই অংশ উঠে যায়, তাহলে এই অংশ বাকি থাকে। তাহলে এই অংশ দিয়ে অর্থাৎ 400-কে 1 দিয়ে গুণ করলে কত হবে 400, তার মাঝে কি আছে মাইনাস চিহ্ন আছে লিখলাম। তাহলে 400 দিয়ে 400 থেকে 400-কে এই অংশকে ভাগ করলে 400 অংশ উঠে যায়, তাহলে কি থাকে 350। তাহলে এখানে থাকলো 172। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এই অংশ পাবো। তাহলে এই ক্যালকুলেশন থেকে এখন যদি তার মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত 50। তাহলে 400 থেকে আমরা যদি 350 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 50। তাহলে 350 গুণন হচ্ছে কত 400 সমান হচ্ছে 0.172। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটতে পারি, আর 5 দিয়ে 35 কাটলে হচ্ছে কত 7। তাহলে এক্ষেত্রে উপরে থাকে কত 1, তার মানে 1 আমরা এটা যদি গুণ করে দেই 4 7 হচ্ছে কত 28, 172। তাহলে v এর সাথে আমরা জানি অংশ কি অবস্থা আছে গুণ অবস্থা আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে পরে কি ভাগ হয়ে যায়, তাহলে যদি ভাগ হয়ে যায় তাহলে 28 আসছে কত নিচের অংশ আর 1 হচ্ছে উপরের অংশ, তাহলে এটা কি ভাগ হয়ে গেলে তাহলে 28 যাবে উপরের দিকে। তাহলে আমরা ক্ষেত্রে লিখতে পারি v এর সমান হচ্ছে 0.172 ইন্টু হচ্ছে কত ওখানে ভাগ থাকার কারণে এখানে কি হবে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা v এর মান পাবো ক্যালকুলেশন করে যদি আমরা পাই তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 481.6 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা জানি বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমরা কি বললাম ক্যালকুলেশন করে ভি এর বেগ অর্থাৎ এর মাধ্যমে বেগের মান হচ্ছে কত 481.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ছিল আমাদের কি আমাদের সৃজনশীলের গয়ের অংশ। অর্থাৎ সৃজনশীল 2 এর গয়ের অংশ ছিল সমাধান ছিল এটাই। তাহলে এখন আমরা আসবো ঘয়ে। তাহলে কি বলছে একটি শব্দ তরঙ্গের জন্য মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের মান দেওয়া আছে। তাহলে আমাদের শব্দ তরঙ্গের মান যদি একই হয় তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে তাদের কম্পাঙ্কের মান কিন্তু আমরা কি পাবো একটা কমন কম্পাঙ্কের মান পাবো। সেই কমন কম্পাঙ্কের মান থেকে মূলত আমরা কি করব বলছে যে বি মাধ্যমের ক্ষেত্রে অর্থাৎ বি মাধ্যমে তরঙ্গটির 80 বার কম্পন, তাহলে বি মাধ্যমের ক্ষেত্রে আমাদের 80 বার যদি কম্পন সম্পন্ন হয় তাহলে কি হবে অর্থাৎ এই 80 বারকে যদি আমরা কি করি তরঙ্গ বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা গুণ করি তাহলে যে মানটা পাবো সেই মানটা সাধারণত কি হবে তরঙ্গ দৈর্ঘ্যের মান পাবো। আর যেটাকে গুণ করলে আমরা কি পাবো গুণ করে যদি এই মানটা সমান হয় তাহলে আমরা বুঝবো কি হবে তাহলে সমান হবে কিনা সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে এখন আমরা আসছি ঘয়ে। প্রথমটা আমরা লিখব
বি মাধ্যমে শব্দের বেগ, বি মাধ্যমে শব্দের বেগ, তাহলে আমরা লিখতে পারি বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। বি মাধ্যমের জন্য ভিবি, যার মান হচ্ছে কত আমাদের 420 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা লিখতে পারি এ মাধ্যমে শব্দের বেগ ভিবি, ভিএ, যেটা আমরা গ থেকে পাইছি যে 481.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে নোট দিতে পারি গ হতে। তাহলে আমরা কি পেলাম, এ মাধ্যমে শব্দের বেগ, বি মাধ্যমে শব্দের বেগের মান আমরা পাইছি। এখন আমরা কি করব, তাহলে আমরা জানি যে উভয় তরঙ্গের আমরা কি কম্পাঙ্ক নির্ণয় করব। তাহলে ধরি মাধ্যম দ্বয়ের কম্পাঙ্ক এফ, তাহলে এফ। তাহলে এখন কি বলছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যে আমরা যদি বলছে, আমাদের কি বলছে উদ্দীপকে যে তাদের কম্পাঙ্কের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যে পার্থক্যের মান দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন মতে আসি, তাহলে এ মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য এবং বি মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান, তাহলে কোনটি, তাহলে পার্থক্য নির্ণয় করতে গেলে অবশ্যই বড় থেকে ছোট মাইনাস করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ বেগের মান 481 আর বি মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে 420। তার মানে এক্ষেত্রে বড় হচ্ছে আমাদের এ মাধ্যম, যার কারণে তরঙ্গ বেগ হচ্ছে কি, তাহলে আমরা লিখতে পারি যে ল্যামডা এ মাইনাস হচ্ছে ল্যামডা বি সমান, তাহলে এক্ষেত্রে আমাদের পার্থক্যের মান আসবে 0.1 মিটার। তাহলে এখন আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের মান ডাইরেক্ট নেই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা জানি ল্যামডা সমান লেখা যায় ভি বাই এফ। তার মানে এর ক্ষেত্রে হচ্ছে ভি এ বাই হচ্ছে এফ, যেহেতু আমাদের উভয়ের কম্পাঙ্ক একই, তাহলে এক্ষেত্রে বির ক্ষেত্রে ভিবি বাই হচ্ছে এফ সমান 0.1। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয় ভগ্নাংশের হর একই, তার মানে আমরা এক্ষেত্রে 1/f কমন নিতে পারি। তাহলে এখানে লেখা যায় ভি এ মাইনাস হচ্ছে ভিবি সমান হচ্ছে 0.1। তাহলে এখন আমরা আসি, তাহলে ভি এর মান, এর মান হচ্ছে কত 481.6 আর এখানে ভিবির মান হচ্ছে 420। তাহলে 1/f, সেক্ষেত্রে যদি 81 থেকে 420 বাদ দেয় তাহলে আমরা পাবো কত 61.6 সমান হচ্ছে 0.1। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1/f এর সাথে এটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে পরে গেলে কি হয়, ভাগ হয়ে যায় সমানের পরে, তাহলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 0.1 বাই হচ্ছে 61.6। তাহলে যেহেতু 1/f আছে তার মানে এটা বিপরীতকরণ আছে, এটাকে যদি আমরা বিপরীতকরণ করি অর্থাৎ উল্টিয়ে নিই যেটাকে বলা হয়, তাহলে বিপরীতকরণ করলে আমরা কি পাবো, f ইকুয়াল, তাহলে 61.6 ভাগ হচ্ছে 0.1। আবার এই ক্যালকুলেশনটাকে আমরা সহজভাবে করতে পারি। তাহলে আমরা জানি দশমিকের জন্য কি হয়, দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পর যতটি সংখ্যা থাকে ততটি শূন্য। তাহলে একটি সংখ্যার জন্য একটি শূন্য, একে হবে দশমিকের পরিবর্তে 1 আর দশমিকের পর একটি সংখ্যার জন্য একটি শূন্য, তাহলে দশমিকগুলো উঠে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 দিয়ে গুণ করলে যা থাকে তাই, তার মানে 10 এবং 10 আমরা কাটতে পারি, সেক্ষেত্রে আমরা পাই কত 616। সুতরাং এফ এর মান আমরা পাইলাম কত 616। তার মানে কম্পাঙ্কর একক হচ্ছে কি হার্টজ। তাহলে আমরা এখান থেকে কম্পাঙ্ক পাইলাম। তাহলে এখন আমরা কি করব, বি মাধ্যমের ক্ষেত্রে সব তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বি মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা বি ইকুয়াল ভিবি বাই হচ্ছে কি এফ। তাহলে আমরা জানি তরঙ্গ বেগের মান দেওয়া আছে কত 420 আর এফ এর মান আমরা পাইলাম হচ্ছে 616। তাহলে এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো তাহলে 15 বাই হচ্ছে 22। তাহলে বি মাধ্যমে তরঙ্গটির 80 বার কম্পনে, তাহলে বি মাধ্যমে
তরঙ্গের 80 বার কম্পনে দূরত্ব, তাহলে দূরত্ব আমরা যদি দেখি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের গুণ করতে হবে 80 বার কম্পন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মান পাবো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এর মান পাবো 54.55 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকের মান দেওয়া আছে কত, 80 বার কম্পনে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80 বার কম্পনে মূলত তরঙ্গটি কি 54.55 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কখনো কি হবে, এই মাধ্যমে তরঙ্গটি 150 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল আমাদের তরঙ্গ এবং শব্দ অধ্যায়ের দুটি গাণিতিক সৃজনশীল প্রশ্নের সমাধান। সেই সাথে তোমাদের বাসা অবশ্যই ভালো করে বিগত যে প্রশ্নগুলো আছে বা যেগুলো তোমাদের স্কুলে এর আগে প্র্যাকটিস করানো হয়েছে সেগুলো করবা, এবং সেই সাথে তোমাদের সাধ্যমতো সব কিছু নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করবা। আশা রাখি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।